আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই। বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন শেষে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে চূড়ান্ত ফলাফলের আশায়। কে হবে আগামীর প্রধানমন্ত্রী, তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান? এটা নিয়ে যখন চারিদিকে হইচই, ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলামের আমির একের পর এক জরুরি বার্তা দিতে শুরু করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত তার এসব বার্তা মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা তোলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই বার্তাগুলোর নেপথ্যের রহস্য কি? কেন ভোটের দিন শেষে এই মুহূর্তে এই আত্মবিশ্বাসী ভাষা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমিরের জামায়াতের এই বার্তাগুলোর তাৎপর্য অত্যন্ত গভীর। যারা রাজনৈতিক অঙ্ক বোঝেন তারা সহজে অনুধাবন করতে পারছেন এই কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো ইঙ্গিত। মাঠ পর্যায়ের বাস্তবতা, ভোটারদের মনোভাব এবং সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। আর সেই চিত্রটি হলো জামায়াত ইসলামী যেন এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। দিনের শুরু থেকেই সারা দেশ ছিল এক ভিন্ন আবহ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশ, দীর্ঘ লাইন প্রায় প্রতিটি কেন্দ্রে। ভোটারদের চোখে মুখে ছিল অদ্ভুত এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল তারা শুধু ভোট দিতে আসেননি, বরং ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে এসেছেন। এই দৃশ্য দেখে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বুঝে নিয়েছিলেন এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা। আমির জামায়াত তার প্রথম বার্তায় লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন, ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছেন। সকাল থেকে উৎসবের আমেজকে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভোট দিয়েছেন। এই বক্তব্যই স্পষ্ট, দলীয় নেতৃত্বে আত্মবিশ্বাসে ভরপুর। তারা নিশ্চিত জনমতের স্রোত কোন দিকে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বার্তায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। এটি মোটেই সাধারণ কোনো মন্তব্য নয়। একজন রাজনৈতিক দলের প্রধান যখন নির্বাচনের দিন সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রশংসা করেন, তখন বোঝা যায় তিনি নিশ্চিত নির্বাচন প্রক্রিয়া তার দৃষ্টিতে সুষ্ঠু হয়েছে এবং সেই নিরপেক্ষতাই তার দলের পক্ষে গেছে। যদি সেনাবাহিনীর পক্ষপাতগুলো আচরণ করত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্বাচনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তিনি নিরপেক্ষ অবস্থা বজায় রেখে নির্বাচন পরিচালনায় সহায়তা করেছেন, এমন ধারণাই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। জামাতের জন্য এটি নিঃসন্দেহে আশ্বাসজনক বার্তা, কারণ একটি আবাদ ও নিরপেক্ষ নির্বাচন তাদের বিজয়ের সম্ভাবনা তারা নিজেরাই শক্তভাবে বিশ্বাস করে। অবশ্য আমির তার বার্তায় কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, কোথাও কোথাও পোলিং এজেন্টদের উপর হামলা, নারীদের হেনস্থা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হয়েছে। তবে এসব সত্ত্বেও তিনি আশাবাদী। তার বিশ্বাস, এই বিচ্ছিন্ন ঘটনাগুলো সামগ্রিক ফলের বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। এখানে উঠে আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি কি সত্যি পিছিয়ে পড়েছে? মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে তাদের শিবিরের হতাশা স্পষ্ট। অনেক জায়গায় এজেন্টদের কেন্দ্র ত্যাগের খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি পরাজয়ের পূর্বাভাসেরই ইঙ্গিত। মির্জা আব্বাসের বক্তব্য, জিততে না পারলে ফলাফল মানব না, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেছেন নির্বাচনের আগেই ফলাফল অস্বীকারের ঘোষণা দেওয়া আসলে আত্মবিশ্বাসের নয়, বরং অনিশ্চয়তার বহিঃপ্রকাশ। এটি রাজনীতির পুরনো কৌশল হলেও সচেতন ভোটারদের কাছে তা খুব একটা কার্যকর নয়। আমির জামাত তার আরেকটি বার্তায় লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এই সিদ্ধান্ত ছিল নজিরবিহীন, কিন্তু জনতার ঐক্যবদ্ধ অবস্থানের কারণে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এই ঘটনাটি প্রমাণ করে জনগণ ঐক্যবদ্ধ হলেও কোনো প্রশাসনিক সিদ্ধান্তে অটুট থাকে না। নির্বাচন কমিশন নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগ আছে এই কমিশন গঠিত হয়েছিল বিএনপির পছন্দের ব্যক্তিদের দিয়ে এবং বিভিন্ন সময় তারা বিএনপির অনুকূলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তবুও যদি তারা বিজয় নিশ্চিত করতে না পারে তাহলে বোঝা যায় জনগণের ইচ্ছাই শেষ কথা। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, ভোটাররাই চূড়ান্ত নির্ধারক। ছাত্র সংগঠন নির্বাচনের অভিজ্ঞতাও মনে করিয়ে দেয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবির বিজয়ী হয়েছিল, সেই নির্বাচন হয়েছিল বিএনপি পন্থী প্রশাসনের অধীনে। তারপরও শিবির জিতেছিল। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ সব জায়গায় একই চিত্র। এটি প্রমাণ করে যে সুষ্ঠু নির্বাচন হলে জামাত এবং তার অঙ্গ সংগঠনগুলো যেত। বিএনপির সমস্যা হলো তারা পরাজয় মেনে নিতে পারে না। ডাকসু নির্বাচনের পর তারা ফলাফল মানেনি, উল্টাপাল্টা আচরণ করেছে। ফলে পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা আরো খারাপ করেছে। যদি তারা ডাকসুর ফলাফল সুন্দরভাবে মেনে নিয়ে নিজেদের ভুল সংশোধন করত, তাহলে হয়তো পরবর্তী নির্বাচনগুলোতে কিছুটা ভালো করতে পারত। কিন্তু তারা সেই পথে যায়নি। এবারও তারা একই ভুল করতে চাচ্ছে। আমিনা জায়েদ বিএনপিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যদি বিএনপি ধৈর্য ধরে নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয় এবং উল্টাপাল্টা কিছু না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে।
এটি একজন বিজয়ের পক্ষ থেকে পরাজিতকে দেয়া উদার পরামর্শ। কিন্তু বিএনপি এই পরামর্শ মানবে কিনা সেটি সময় বলবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তাটি ছিল দুপুরের দিকে দেয়া। আমিরে জামাতে লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন, ভোটের দিন। দুপুরেই বিজয় ঘোষণা করে দেয়া এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি করতে গেলে অসাধারণ আত্মবিশ্বাস থাকতে হয়, এবং সেই আত্মবিশ্বাস আসে মাঠের বাস্তবতা জানা থাকলে। জামাতের নেতৃত্ব জানে তাদের কতটা সমর্থন আছে, তারা জানে জনগণ কোন দিকে ভোট দিয়েছে। এই বার্তায় তিনি আরও লিখেছেন যে আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দিবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। এই কথাগুলি শুনলে বোঝা যায় জামায়াত কতটা দৃঢ় প্রতিজ্ঞ। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও এখানে প্রাসঙ্গিক। তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত যে চাঁদাবাজি হয়েছে সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এটি বিএনপির জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ ক্ষমতায় গেলে জামাতের এসব বিষয়ে ব্যবস্থা নিতে পারবে। এছাড়া জামাতের আমির স্পষ্ট বার্তা দিয়েছেন, ক্ষমতা এলে প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও ঐক্যের রাজনীতি হবে। তিনি বলেছেন, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া হবে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা, বিশেষ করে এমন এক সময় যখন রাজনৈতিক বিভাজন গভীর। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পূর্ণ মেয়াদ বহাল থাকবেন এবং ঘোষণা ও স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অতীতে জামায়াত ও প্রশাসনের সম্পর্ক উত্তপ্ত ছিল, কিন্তু এবার পারস্পরিক স্বীকৃতির ভাষা নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করছে। এই নির্বাচনে জনগণের ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। গুজব ও ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটাররা অংশ নিয়েছে, এমন দাবিও এসেছে। তরুণ প্রজন্মকে সচেতন ও প্রশ্নমুখর হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, এমন বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে বিজয়ের দাবি করা অবশ্যই রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করাই পরিপক্কতা। সার্ভে, মাঠের হিসাব, জনমত সবকিছু মিলিয়ে একটি প্রবণতা বোঝা যায়। কিন্তু শেষ কথা বলে নির্বাচন কমিশনের ঘোষণাই যদি সত্যি জামায়াত ইসলামী বিজয় হয়, তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অন্যদিকে বিএনপির মতো বড় দলকে বিরোধী দলে বসতে হলে তাদের জন্য নতুন রাজনৈতিক কৌশল প্রয়োজন হবে। গণতন্ত্র শক্তিশালী বিরোধী দলও সমান গুরুত্বপূর্ণ, কারণ ভারসাম্য ছাড়া গণতন্ত্র টিকে থাকে না। সবশেষে বলা যায়, আবেগ ও প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হলো ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সবাই সমানভাবে অপেক্ষমান। বিজয় জারি হোক, সেটি যেন হয় জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিজয়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন একটাই, এই নির্বাচন কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে? ঐক্যের যে বার্তা দেওয়া হয়েছে তা কি বাস্তবায়িত হবে? প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে কি আমরা একটি স্থিতিশীল, সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে যাচ্ছি? আপনার কি মনে হয়, জনগণের এই জাগরণ কি সত্যি ফলাফলের প্রতিফলিত হবে? তরুণ প্রজন্মের এই সচেতনতা কি রাজনীতির গতিপথ বদলে দেবে? আর যদি পরিবর্তন আসে, সেটা কতটা ইতিবাচক হবে দেশের জন্য? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।